হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো আজ আমরা জিওগ্রাফির রেলের পিইউআইকিউ সিরিজের বায়ুমণ্ডল থেকে যে সমস্ত প্রশ্নগুলো বিগত বছরে এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো বায়ুমণ্ডল থেকে বিগত বছরগুলিতে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আজ আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং গ্রুপ ডি, এনটিপিসি, ঠিক আছে, রেলের যা সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য তোমাদের উপকারে আসতে চলেছে। তো যাদের এই ভিডিওগুলো, যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো প্লেলিস্ট থেকে দেখে নিও। এবং তোমরা জানো যে একটা এক্সাম দিতে গেলে তার বিগত বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এই ক্লাসগুলো কতটা ইম্পর্ট্যান্ট। তাই তোমাদের যাদের এই ক্লাসগুলো ভালো লাগছে তারা অবশ্যই লাইক করে দিও ক্লাসে, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এরকম আরও ভালো প্রত্যেকটা সাবজেক্ট আমি এখানে করিয়ে দেবো এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে। এবং তোমরা এই চ্যানেলটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে চ্যানেলটিও একটু বড় হয়। ঠিক আছে? তো দেখো বায়ুমণ্ডল, তাহলে বায়ুমণ্ডল থেকে আমরা যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল বিগত বছরে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, তো প্রথমে যে প্রশ্ন রয়েছে যে ড্যাশ হলো ও ট্রোপোস্ফিয়ার উচ্চতায়, ট্রোপোস্ফিয়ার উচ্চ উষ্ণতায় পশ্চিম বায়ুর একটা সরু ব্লেড, এদের গতি গ্রীষ্মকালে কি হয় 110 কিমি/ঘন্টা থেকে শীতকালে 184 কিমি/ঘন্টা পর্যন্ত পরিবর্তিত হয়। ঠিক আছে? এটি কি না, এটি হচ্ছে জেড স্ট্রিম। তাহলে ড্যাশ হলো ট্রোপোস্ফিয়ারের উচ্চতা, সেটা হচ্ছে জেড স্ট্রিম। তো পৃথিবীতে জেড স্ট্রিম প্রধানত ট্রোপোস্ফিয়ার এবং ট্রোপোপজের কাছাকাছি উচ্চতায় পশ্চিমা বাতাসের সার্পিল আকৃতির পথ বিশেষ হয়ে থাকে। নেক্সট দেখো, বলেছে যে ডোলড্রামসের অর্থ কি? ডোলড্রামসের অর্থ কি না, একটা শান্ত জলবায়ু অঞ্চল। কি হয়ে যাবে? একটি একটি শান্ত জলবায়ু অঞ্চল, একটি শান্ত জলবায়ু অঞ্চল, একটা শান্ত জলবায়ু অঞ্চল হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন আমরা যেখানে আলোচনা করব, যে 3 নম্বর কি রয়েছে দেখো, বলেছে যে স্টেপ জলবায়ু অঞ্চলে প্রধান স্বাভাবিক উদ্ভিদ কি? প্রধান স্বাভাবিক উদ্ভিদ কি না, সরলবর্গীয়। ঠিক আছে? স্টেপ জলবায়ু চরম প্রকৃতির হয়ে থাকে। তো গ্রীষ্মকাল গড় উষ্ণতা 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে, এবং শীতকালীন গড় উষ্ণতা হিমাঙ্কের একদম নিচে নেমে যায়, হিমাঙ্কের একদম নিচে নেমে যায়। ঠিক আছে? তো পৃথিবীর বায়ুমণ্ডলের প্রথম স্তর হলো কি না, পৃথিবীর বায়ুমণ্ডলের প্রথম স্তর হচ্ছে গিয়ে ট্রোপোস্ফিয়ার। প্রথম স্তর কি? ট্রোপোস্ফিয়ার, সবচেয়ে ঊর্ধ্বে রয়েছে। তো ট্রোপোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা নিচের স্তর। এই স্তরটি এই স্তরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরের দিকে 16 থেকে 18 কিমি পর্যন্ত বিস্তৃত থাকে, যেখানে কি হয়, যেখানে ঝড় বৃষ্টি বজ্রপাত প্রভৃতি ঘটে থাকে। এই জন্য একে আমরা আলাদা নামেও দেখি, যে স্কুব্ধমণ্ডল বলেও আমরা একে চিনি। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, যে ওজোন স্তর বায়ুমণ্ডলের কোথায় অবস্থান করে? ওজোন স্তর, ওজোন স্তর কোথায় হয়ে যাবে? ওজোন স্তর হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের ওপর থেকে প্রায় 20 থেকে 30 কিমি পর্যন্ত ওজোন গ্যাসের সমৃদ্ধ রয়েছে। একে আমরা কি বলি? ওজোন স্তর বা ওজোন মণ্ডল বলে থাকি। এই স্তর সূর্যের যে অতি বেগুনি রশ্মি অর্থাৎ ইউভি রশ্মি রয়েছে, সেই ইউভি রশ্মিকে কি করে থাকে? শোষণ করে থাকে, সেই ইউভি রশ্মিকে শোষণ করে থাকে। নেক্সট দেখো, বায়ুমণ্ডলের কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে? বেতার তরঙ্গ প্রতিফলিত করে, সেটা হয়ে যাবে আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার হয়ে যাবে সঠিক অ্যান্সার, আয়নোস্ফিয়ার হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, যে বলেছে যে থার্মোস্ফিয়ার নিচের অংশ অসংখ্য ধনাত্মক এবং ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা এবং আয়ন থাকায় এই অংশকে আমরা কি বলে থাকি? আয়নোস্ফিয়ার, যেটা 90 থেকে 160 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত থাকে। এটিকে আমরা কেহেলি হেভিসাইড স্তরও বলে থাকি। এই তরঙ্গ মানে এখানে কি হয়? বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। তাহলে এই থার্মোস্ফিয়ারে কি হয়? বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে থাকে।
এই আয়নোস্ফিয়ার, ঠিক আছে, এই আয়নোস্ফিয়ারে কি হয়, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে থাকে। আয়নোস্ফিয়ার কি, দেখো আয়নোস্ফিয়ার হলো একটা কি, একটা পৃথিবীর ম্যান্টল, পৃথিবীর ম্যান্টল যেটা আয়নোস্ফিয়ার, এই যে ওপরে যে রয়েছে না সেটাই। তো আয়নোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার একটা ঘন দুর্বল স্তর যেখানে লিথোস্ফিয়ার ম্যান্টলের নিচে অবস্থিত, পৃথিবী পৃষ্ঠ থেকে 100 থেকে 410 কিমি পর্যন্ত রয়েছে। আমি কি বলেছিলাম, প্রথমে যে রয়েছে না, প্রথমে এই যে ভূত্বক রয়েছে, এই ভূত্বকের পরে যে স্তরটা রয়েছে সেটাই হচ্ছে গিয়ে আয়নোস্ফিয়ার। ওকে, ওই সম্পর্কিত একটা জিনিস বুঝিয়েছে এখানে। সরি, আমি উপরের কথা বলছি। দেখো আয়নোস্ফিয়ার কি, আয়নোস্ফিয়ার হচ্ছে ঘন একটা দুর্বল স্তর যেটা কি লিথোস্ফিয়ার মেন্টলের নিচে অবস্থিত, ঠিক আছে। তো ভূপৃষ্ঠ থেকে কত, ভূপৃষ্ঠ থেকে 100 থেকে 410 কিমি পর্যন্ত অবস্থিত। তো নিচের বলেছে নিচের কোনটিতে আয়নোস্ফিয়ারের অবস্থান, নিচের কোনটিতে আয়নোস্ফিয়ারের অবস্থান, অপশন বি যেটা হচ্ছে কি না লিথোস্ফিয়ারের নিচে। এক্ষুনি পড়লাম আমরা লিথোস্ফিয়ারের নিচে। নেক্সট প্রশ্ন দেখো, যে পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে নিম্নতম স্তর কোনটি, সবচেয়ে নিম্নতম স্তর হচ্ছে গিয়ে কি, সরি, সবচেয়ে নিম্নতম স্তর, সবচেয়ে নিম্নতম মানে আচ্ছা বায়ুমণ্ডলের সবচেয়ে নিম্নতম স্তর সেটা হয়ে যাবে ট্রোপোস্ফিয়ার। দেখো যদি আমরা স্তরগুলি পরপর বলি তাহলে দেখো, প্রথমে তাহলে কি রয়েছে, দেখো এখানে অন্যান্য যে স্তরগুলো রয়েছে, এই যে প্রথমে আমরা কি দেখি ট্রোপোস্ফিয়ার, তারপর দিন কি রয়েছে, মানে যদি এই মানে নিচ থেকে আসি উপরের দিকে, তাহলে তারপরে মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার হচ্ছে 50 থেকে 80। নেক্সট দেখো থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার 80 থেকে 400, এর অংশটি হলো এইটিরই একটি অংশ হলো আয়নোস্ফিয়ার। তারপরে এক্সোস্ফিয়ার যেটা রয়েছে কত 400 কিমি বা তার বেশি, যেখানে উচ্চতম বায়ুমণ্ডলীয় স্তর, এটা হচ্ছে সবচেয়ে উচ্চতম বায়ুমণ্ডলীয় স্তর মানে উপরের দিকে, ঠিক আছে। নেক্সট দেখো, পৃথিবী পৃষ্ঠ হতে শুরু করে বায়ুমণ্ডলীয় স্তরগুলি যে ক্রমে নিচে দেওয়া হয়েছে বা নিচে দেওয়া হয়েছে তা আমরা দেখি বলতে এখানে দেখো কোনটা হয়ে যাবে তাহলে আমাদের সঠিক অ্যান্সার, তাহলে সঠিক অ্যান্সার আমাদের যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে অপশন নাম্বার এ। দেখো ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার, এক্ষুনি আমরা সিরিয়ালটা পড়লাম যেখান থেকে আমরা এটা অনায়াসেই করতে পারি। 11 নম্বর প্রশ্ন দেখো, যে নিচের কোনটি বায়ুমণ্ডলের উচ্চতম স্তর, উচ্চতম স্তর কোনটি, তাহলে এক্সোস্ফিয়ার হয়ে যাবে সঠিক অ্যান্সার। সবচেয়ে উপরে যে স্তরটা রয়েছে, এটা যদি পৃথিবী হয় তাহলে সবচেয়ে উপরে যে স্তর রয়েছে সেটা হচ্ছে গিয়ে এক্সোস্ফিয়ার। নিচের দেখো তারপরে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত, অনেকবার পরীক্ষায় এসেছে এটা, তাহলে 0.04% হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। নাইট্রোজেন কত, নাইট্রোজেন 78%, অক্সিজেন কত 21%, আর্গন কত 0.93%, কার্বন ডাই অক্সাইড যেটা বললাম কি 0.04%। ওকে, তারপরে দেখো যে আইটিসিজেড হলো একটা নিম্নচাপীয় প্রশস্ত অঞ্চল যেটি বিষুব অক্ষাংশে দেখা যায়। আইটিসিজেড এর পুরো নাম কি, আইটিসিজেড এর পুরো নাম হচ্ছে গিয়ে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। ওকে, দেখো এটি আহ, অগ্ন্যুৎপাতমূলক শৈলতে আবদ্ধ একটা স্থায়ী নিম্নচাপ বৈশিষ্ট্যযুক্ত, যেখানে তাপ ও আর্দ্রতা বোঝাই হয়ে তলদেশে বাণিজ্য বায়ু একদিকও ঠিক প্রবাহিত হয় এবং অভিসারিত হয়ে এটি বর্ধিত হয়ে কি হয় অভিসরণ মেঘময় এবং বৃষ্টিপাত সমৃদ্ধ অঞ্চল গড়ে তোলে, ঠিক আছে। নেক্সট দেখো ডোলড্রামস হলো ড্যাশ চাপ অঞ্চল যা বিষুবরেখার চারিদিকে অবস্থিত, যেখানে বায়ুরা কি করে, বায়ুরা শান্ত থাকে, নিম্ন চাপ অঞ্চল, এখানে কি হয়ে যাবে নিম্ন চাপ অঞ্চল হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে কি 15 নম্বর প্রশ্ন, যে ওজোন স্তর ধ্বংসের জন্য নিচের কোনটি সঠিক নয়। এখানে যেটি সঠিক নয় সেটি আমাকে বলতে হবে কি না, সুনামি, সুনামি এখানে সঠিক নয় হবে। ওকে, সুনামি। নেক্সট প্রশ্ন দেখো তোমাদের, যে ওজোন স্তর পাতলা হতে থাকলে কি ঘটবে, ওজোন স্তর যদি পাতলা হতে থাকে তাহলে কি ঘটবে, চামড়ায় কি হয়ে যাবে, ক্যান্সার বাড়বে, চামড়ার
চামড়ার ক্যান্সার বাড়বে, ক্যান্সার বেড়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন স্থানে ট্রোপোস্ফিয়ার সবচেয়ে বেশি পুরু? নিচের কোন স্থানে ট্রোপোস্ফিয়ার সবচেয়ে বেশি পুরু? সেটা হয়ে যাবে বিষুব অঞ্চল। সেটা হয়ে যাবে কি না বিষুব অঞ্চল হয়ে যাবে সঠিক অ্যান্সার, বিষুব অঞ্চল। ঠিক আছে, তাহলে এরপরে দেখো ওজোন গহ্বর কোথায় অবস্থিত? ওজোন গহ্বর কোথায় অবস্থিত? আন্টার্কটিকার উপরিভাগে ওজোন গহ্বর রয়েছে। তো কি বলেছে? বলেছে যে স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে সুরক্ষিত ওজোন স্তর পাতলা হওয়াকে আমরা বলি ওজোন স্তর বা ওজোন স্তরের গহ্বর ছিদ্র। এটি আটলান্টিক অঞ্চলে দেখা গিয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, যে ট্রোপোস্ফিয়ারকে স্ট্র্যাটোস্ফিয়ার থেকে কোন অঞ্চল আলাদা করেছে? এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের ট্রোপোপজ। ঠিক আছে, এই ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে যে সীমারেখা রয়েছে সেটাকে আমরা কি বলে? ট্রোপোপজ। এবং এর পরের যেগুলো আমি বলে দিই একটু, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের সীমারেখা যেটা, সেটা হচ্ছে গিয়ে স্ট্র্যাটোপজ। মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের যে সীমারেখা সেটা হচ্ছে মেসোপজ, এবং থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ারের যে সীমারেখা সেটা হচ্ছে গিয়ে থার্মোপজ। এরপরে দেখো, চিনুক যার অন্য নাম স্লো ইটার অর্থাৎ তুষার খাদক কোন মহাদেশে প্রভাবিত হয়ে থাকে? এই কোন মহাদেশ? উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা হয়ে যাবে সঠিক অ্যান্সার। উত্তর আমেরিকা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, বলেছে যে নিচের কোন চিহ্নটি গরম এবং শুষ্ক মরুভূমির ওপরের বায়ু ভর সম্বন্ধে সঠিক? বায়ু ভর সম্বন্ধে সঠিক, সেটা হয়ে যাবে এই যে ছোট স্মল সি এবং টি। ওকে, যেটা কি না কন্টিনেন্টাল ট্রপিক্যাল। কন্টিনেন্টাল ট্রপিক্যাল। নেক্সট প্রশ্ন দেখো, যে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন সর্বাধিক কেন্দ্রীভূত? সর্বাধিক কেন্দ্রীভূত কি হয়ে যাবে? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার, যেটা 9 থেকে 18 মাইল জুড়ে পৃথিবী পৃষ্ঠ হতে ওপরে স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরে ওজোন কেন্দ্রীভূত রয়েছে। এরপরে দেখো 23 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সুমেরু প্রভা সম্বন্ধে সঠিক? সুমেরু প্রভা সম্বন্ধে সঠিক, সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে আমাদের যে এই যে দেখো অপশন নম্বর ডি তে যেটা রয়েছে, যে এটি একটি সুন্দর আলো যা পৃথিবীর আকারে দৃশ্যমান। যা পৃথিবীর আকারে দৃশ্যমান। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন যে হয়েছে তোমাদের সেটা, যে বায়ুমণ্ডলের কোন স্তর নিম্নতম ঘনত্বযুক্ত? তাহলে নিম্নতম ঘনত্বযুক্তের স্তর যদি আমি বলি, সেটা হয়ে যাবে এক্সোস্ফিয়ার। সব সময় মনে রাখবে, ঠিক আছে? আর বেশি যদি ঘনত্ব হয় তাহলে সেটা হয়ে যাবে কি না ট্রোপোস্ফিয়ার। ওকে, নেক্সট দেখো, যে বিদ্যুৎ চমকানোর ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাস হেঁটে যায়, ফিক্সড হয়ে যায়? কোন গ্যাস? সেটা হয়ে যাবে কি নাইট্রোজেন। নাইট্রোজেন হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নাইট্রোজেন হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে 26 নম্বর প্রশ্ন, যে নিচের গ্যাসগুলির মধ্যে কোনটি বায়ুমণ্ডলে তিনটি প্রক্রিয়ায় যথা দহন, প্রভেদন এবং নাইট্রোজেনের অক্সাইড গঠনে ব্যবহৃত হয়? নাইট্রোজেনের অক্সাইড গঠনে ব্যবহৃত হয়, সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে অক্সিজেন। সেটা হয়ে যাবে অক্সিজেন। তাহলে এখানে আমি বলেই দিই তোমাদের যে নাইট্রোজেনের পরিমাণ কি হয়ে যাবে? নাইট্রোজেনের পরিমাণ বায়ুতে রয়েছে কত? নাইট্রোজেনের পরিমাণ বায়ুতে 78%, 21% অক্সিজেন, ঠিক আছে? আর্গন হয়ে যাবে 0.92%, ঠিক আছে? এবং কার্বন ডাইঅক্সাইড 0.04%। দেখো বায়ুমণ্ডলে তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত হয়ে যাবে? এক্ষুনি পড়লাম আমরা 0.04%। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ 78%, এক্ষুনি পড়লাম। ঠিক আছে, নিচের কোন বক্তব্যটি কোরিওসিস শক্তির ক্ষেত্রে সঠিক নয়? তাহলে দেখো এখানে বায়ুমণ্ডলে চাপের পার্থক্য একটা উদ্ভূত হয়, এটা কখনোই সঠিক হতে পারে না। ঠিক আছে, বাকিগুলো দেখি একটু। এটি অক্ষাংশ কোণের সঙ্গে সমানুপাতিক, অবশ্যই। এটি মেরু অঞ্চলের সবচেয়ে বেশি থাকে, অবশ্যই। এটি বিষুব অঞ্চলে থাকে না, একদমই। ঠিক আছে, এখানে পড়ে নেবে একটু ব্যাখ্যাটা কোরিওসিস বলের। নেক্সট প্রশ্ন 30 নম্বর দেখো, সূর্যের অতিবেগুনি রশ্মি বিকিরণ থেকে পৃথিবীকে কে রক্ষা করে? পৃথিবীকে ওজোন রক্ষা করে বা ওজোন স্তর। ওকে, নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, পৃথিবীর পৃষ্ঠে সবচেয়ে নিকটতম স্তর কোনটি?
ট্রোপোস্ফিয়ার, সেটা কি হয়ে যাবে ট্রোপোস্ফিয়ার। অনেকবার এসেছে দেখো। বায়ুর চাপ, বায়ুর চাপ কাকে বলে? বায়ুর চাপ কাকে বলে? বায়ুর চাপ, বায়ুমণ্ডলীয় চাপকে আমরা বলে থাকি। 33 নম্বর প্রশ্ন হলো, ড্যাশ হলো একটা রক্ষণ মানে রক্ষাকারী স্তর যা অতিবেগুনি রশ্মিকে ভূপৃষ্ঠে আসতে দেয় না। ভূপৃষ্ঠে আসতে দেয় না, সেটি কি হয়ে যাবে? সেটি হয়ে যাবে আমাদের কি না অপশন নম্বর সি, যেটা কি না স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে, যেখানে আমাদের ওজোন স্তরটি রয়েছে। স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক ওপরের স্তরটি হলো গিয়ে স্ট্র্যাটোস্ফিয়ার। এর উচ্চতা হচ্ছে গিয়ে কোথায়? কত? 25 থেকে 30, ঠিক আছে। এখানেই ওজোন কেন্দ্রীভূত হওয়ার জন্য অতিবেগুনি রশ্মিকে আমাদের রক্ষা করে থাকে আমাদের থেকে। তো বলেছে যে সবচেয়ে পর্যাপ্ত বিরল গ্যাস কোনটি? পর্যাপ্ত বিরল গ্যাস হচ্ছে কি আর্গন, ঠিক আছে। বায়ুমণ্ডলের পাঠকে কি বলা হয়? বায়ুমণ্ডলের পাঠকে আমরা বলে থাকি কি না অটোমোস্ফিয়ারোলজি, ঠিক আছে, অ্যাটমোস্ফিয়ার, ঠিক আছে, অ্যাটমোস্ফিয়ারোলজি। নেক্সট প্রশ্ন দেখো, যে বলেছে বায়ুমণ্ডলের কোন স্তর হতে বেতার তরঙ্গ যোগাযোগ করতে পারে? এটাও আমরা আগে দেখেছি, আয়নোস্ফিয়ার হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি প্ল্যানেটারি অ্যান্ড নিয়ত বায়ু বিভাগ সম্পর্কে সঠিক? কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে বাণিজ্য বায়ু, ও তারপরে ওয়েস্টার্লিস এবং কি না মেরুদেশীয় ইস্টার্লিস, সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 38 নম্বর প্রশ্ন, পাহাড় পর্বত এবং মালভূমির উচ্চাবস্থা থেকে নিচের ঢাল বরাবর প্রবাহিত নিম্নমুখী বায়ুপ্রবাহকে কি বলা হয়? নিম্নমুখী বায়ুপ্রবাহকে আমরা কি বলে থাকি? ক্যাটাবেটিক বায়ু, ঠিক আছে, যেটা হয়ে যাবে ক্যাটাবেটিক বায়ু। 39 নম্বর প্রশ্ন দেখো, যেটা হচ্ছে কি যে শক্তির প্রভাবে বায়ুর দিক এবং পৃথিবীর আবর্তন গতি পরিলক্ষিত হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলে থাকি কি কোরিওসিস বল। তাকে আমরা বলি কোরিওসিস বল। এটাও আমরা আগে দেখেছি, ঠিক আছে। নেক্সট এবং লাস্ট প্রশ্ন আজকের, যেটা হচ্ছে 40 নম্বর প্রশ্ন দেখো, কি বলেছে? যখন ব্যারোমিটারের পাঠ হঠাৎ করে কমে যায় তখন কি ইঙ্গিত দেয়? তখন চরমভাবে ঝড় হবে। হঠাৎ করে কমে গেলে, ঠিক আছে, যখন ব্যারোমিটারের পাঠ হঠাৎ করে কমে যায় তখন চরম ঝড়ো আবহাওয়া লক্ষ্য করা যায়। এবং যখন পাঠ আস্তে আস্তে কমে নিচের দিকে নামে তখন বৃষ্টিপাতের সম্ভাবনার ইঙ্গিত দেয়। যখন আস্তে আস্তে করে উপরের দিকে যায় তখন একটা পরিষ্কার আকাশের আমরা ইঙ্গিত পেয়ে থাকি, ঠিক আছে। তো আজ আমরা দেখলাম বায়ুমণ্ডল থেকে এই বিগত বছরগুলো দেখি ঠিক কি রকম ধরনের প্রশ্ন করেছে। তো এইগুলো তোমরা দেখে গেলে অবশ্যই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে এই রেলওয়ে পিওইকিউ সিরিজগুলো দেখতে পারে, ঠিক আছে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। নেক্সট আমরা বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব, বায়ুমণ্ডল থেকে কি কি প্রশ্ন বিগত বছরে এসেছে, ঠিক আছে।